আরে ও কালিকলুটি, এখনো চা তৈরি হয়নি? লোকে বলবে এদের বড় বোন এত কুৎসিত, না জানি খানদানে কি খামতি আছে। যদি খাবারে কোনো কমতি হয় তবে তোর পিঠের চামড়া তুলে নেব। শহরের এক পুরনো মহল্লায় এক পুরনো বাড়ি ছিল, যার দেওয়ালের প্লাস্টার জায়গায় জায়গায় উঠে গিয়েছিল। আর সেই বাড়ির চার দেওয়ালের মাঝেই সকিনার পুরো দুনিয়া সীমাবদ্ধ ছিল। সকিনার বয়স তখন ছিল মাত্র ৭ বছর, কিন্তু তার চোখে এমন বিষাদ ছিল যেন সে কয়েক যুগের কষ্ট দেখেছে। সকিনার অপরাধ শুধু এইটুকুই ছিল যে তার গায়ের রং ছিল কুচকুচে কালো। তার মা তো তাকে জন্ম দিতেই আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিল, আর এই কথাটিও সকিনার জন্য এক অপবাদ হয়ে দাঁড়িয়েছিল। মহল্লার মহিলারা এবং তার নিজের বাড়ির লোকজন বলতো যে এই মেয়ে তো জন্মানোর সাথে সাথেই নিজের মাকে খেয়ে ফেলেছে, অলক্ষী, কালো। সকিনার বাবা জনাব আহমদ সাহেব একজন খুব ভদ্র এবং সহজ সরল মানুষ ছিলেন। তিনি সরকারি দপ্তরে একটি ছোট চাকরি করতেন। স্ত্রীর ইন্তেকালের পর ঘর সামলানোর জন্য এবং সকিনার লালন পালনের জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। সৎ মায়ের নাম ছিল রোজিয়া। রোজিয়া যখন বিয়ে করে এলো তখন শুরুর দিকে সে সকিনাকে একটু আটটু ভালোবাসা দেখাত, কিন্তু যখনই তার নিজের মেয়েরা জন্মালো রোজিয়ার ব্যবহারে পুরোপুরি বদলে গেল। রোজিয়ার দুই মেয়ে হল সাইমা আর নাজিয়া। কুদরতের খেলা দেখুন যে রোজিয়ার দুই মেয়েই চাঁদের মতো ফর্সা আর সুন্দরী ছিল। তাদের চোখ ছিল নীল আর চুল সোনালি। এখন এক বাড়িতেই অন্ধকার আর আলো একসাথে বড় হচ্ছিল। একদিকে ছিল সকিনা, যে ঘরের এক কোণে গুটিয়ে থাকত, যার রং ছিল তাওয়ার মতো কালো, আর অন্যদিকে সাইমা ও নাজিয়া ছিল, যারা প্রজাপতির মতো পুরো ঘরে চঞ্চল হয়ে ঘুরে বেড়াত। ছোটবেলা থেকেই সকিনার কানে যে শব্দগুলো সবথেকে বেশি পড়ত তা হল, সরে যা কালি, পেছনে হট, তুই কেন সামনে আসলি? যখনই বাড়িতে কোনো মেহমান আসত, সৎমা রোজিয়া সকিনাকে রান্নাঘরে লুকিয়ে ফেলত, আর নিজের দুই ফর্সা মেয়েকে সুন্দর সুন্দর কাপড় পরিয়ে মেহমানদের সামনে হাজির করত। যদি ভুল করে সকিনা বাইরে চলে আসত, তবে মেহমানরা জিজ্ঞেস করত, আরে এটি কে? এটি কি আপনাদের কাজের লোকের মেয়ে? এই কথাটি সকিনার ছোট্ট হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করত। রোজিয়া তখনই কথা ঘুরিয়ে বলত, হ্যাঁ হ্যাঁ, ও ঘরের কাজে সাহায্য করে, দূরের আত্মীয় হয়। বাবা আহমদ সাহেব এসব দেখতেন, কিন্তু তিনি নিজের দাপুটে স্ত্রীর সামনে কিছু বলার সাহস পেতেন না। তিনি শুধু মাঝে মধ্যে লুকিয়ে সকিনার মাথায় হাত রাখতেন আর বলতেন, বেটি, মন ছোট করিস না, আল্লাহ সব দেখছেন। সময় কাটতে থাকল, আর বাচ্চারা বড় হতে থাকল। সাইমা আর নাজিয়া স্কুলে যেত, কলেজে যেত, নতুন নতুন ফ্যাশনের কাপড় পরত আর বন্ধুদের সাথে ঘুরত। কিন্তু সকিনার জন্য ঘরের চৌকাঠ পার হওয়াও নিষেধ ছিল। রোজিয়া তাকে ঘরের কাজের মেয়ে বানিয়ে রেখেছিল। সূর্য ওঠার আগে সকিনা ঘুম থেকে উঠত, পুরো ঘর ঝাড়ু মোছা করত, সবার জন্য নাস্তা বানাত, কাপড় ধুত, বাসন মাজত। আর এর বদলে সে কি পেত? শুধু শুকনো রুটি আর অপবাদ। রোজিয়া সব সময় চিল্লাইত, আরেও কালিকলুটি, এখনো চা হয়নি? আরেও অলক্ষী, তুই আবারও সবজিতে লবণ বেশি দিয়েছিস। সকিনা চুপচাপ সব শুনত আর নিজের চোখের জল নিজের কালো ওড়নায় লুকিয়ে ফেলত। তার মনে হতো হয়তো কালো হওয়া কোনো গুনাহ যার শাস্তি সে পাচ্ছে। সাইমা আর নাজিয়াও নিজের মায়ের পথেই হাঁটত। তারাও নিজের বড় বোন সকিনাকে বোন মনে করত না। যখন তাদের কলেজে যেতে হতো তখন তারা সকিনার ওপর হুকুম চালাত, এই সকিনা আমার জুতো পলিশ করবে। আর যখন তাদের বান্ধবীরা বাড়িতে আসত তখন তারা সকিনাকে নিয়ে উপহাস করত, দেখো দেখো, এটি আমাদের ঘরের পুরনো মেশিন যে কখনো ক্লান্ত হয় না। সব মেয়েরা হাসত আর সকিনার বুক ফেটে যেত। সকিনা নিজের একাকিত্বের সাথী নিজের রবকে বানিয়ে নিয়েছিল। ঘরের কাজ থেকে যখনই একটু সময় পেত সে অজু করত আর কুরআন শরীফ নিয়ে বসে পড়ত। তার গায়ের রং কালো হলেও তার কণ্ঠে এত দরদ আর মিষ্টতা ছিল যে যখন সে কুরআন তিলাওয়াত করত তখন শ্রবণকারীদের গায়ে লোম দাঁড়িয়ে যেত। কিন্তু আফসোস, তার বাড়ির লোকজনের কাছে তার এই গুণ দেখার মতো চোখ ছিল না। তারা শুধু তার গায়ের চামড়ার রং দেখত। রোজিয়া প্রায়ই বলত, কুরআন পড়লে তোর রং ফর্সা হয়ে যাবে না, কেউ তোকে বিয়ে করবে না, তোর চেহারা দেখে তো লোকে ভয় পাবে। মহল্লায় তার বিয়ের কথা শুরু হল। আহমদ সাহেব খুব দুশ্চিন্তায় ছিলেন। তিনি চেয়েছিলেন তার মেয়ের সংসার গড়ে উঠুক। তিনি অনেক জায়গায় সকিনার বিয়ের কথা বললেন, কিন্তু যেখানেই তিনি সকিনার কথা তুলতেন লোকে সাফ মানা করে দিত। একবার এক পক্ষ মেয়ে দেখতে আসার কথা ছিল। রোজিয়া অনেক বলল যেন মেহমানদের সামনে সকিনাকে না আনা হয়, বিয়ের পক্ষ পালিয়ে যাবে।
কিন্তু আহমদ সাহেব জেদ করলেন যে না, আমি আমার মেয়েকে লুকাবো না। সেই দিনটি সকিনা কখনো ভুলতে পারবে না। তাকে এক সাধারণ স্যুটে তৈরি করা হলো। পাত্রপক্ষ এলো, ছেলে, তার মা-বাবা এবং তার বোন। তারা প্রথমে সায়মা আর নাজিয়াকে দেখল, যারা সেজেগুজে ঘুরছিল। ছেলের মা সায়মার দিকে ইশারা করে জিজ্ঞেস করল, এই কি সেই মেয়ে? আহমদ সাহেব বললেন, জি না, এটি আমার ছোট মেয়ে। বড় মেয়ে হল সকিনা, যার জন্য আমি আপনাদের সাথে কথা বলেছিলাম। এরপর সকিনা চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকল। যখনই সে নজর তুলল আর ছেলের বাড়ির লোকজন তার চেহারা দেখল, পুরো ঘরে পিন-পতন নীরবতা ছেয়ে গেল। ছেলের মা মুখ বাঁকালেন। ছেলেটি তো চায়ের কাপ পর্যন্ত হাতে নিতে অস্বীকার করল। ছেলের মা সেই মুহূর্তেই সবার সামনে বললেন, ভাই সাহেব, আপনি আমাদের ধোকায় রেখেছেন। আপনি এটি বলেননি যে মেয়েটি এত কালো। আমাদের বংশে আজ পর্যন্ত এত কালো বাচ্চা জন্মায়নি। যদি আমার ছেলে একে বিয়ে করে তবে লোকে কি বলবে? আমরা তো কোনো হুরপরির খোঁজে ছিলাম, আর আপনি আমাদের সামনে এই কয়লা নিয়ে এলেন। আহমদ সাহেব হাত জোর করে বললেন, বোন, আমার মেয়ের গায়ের রং একটু চাপা, কিন্তু স্বভাব খুব ভালো। কিন্তু ছেলের বাড়ির লোকজনের ওপর কোনো প্রভাব পড়ল না। ছেলের বোন বলল, ভাইজান, বাজারে বের হলে তো লজ্জা লাগবে একে সাথে নিয়ে। আর তারা চা না খেয়েই উঠে চলে গেল। যাওয়ার সময় তারা সকিনার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো মানুষ নয়, বরং কোনো ময়লার স্তূপ। তারা চলে যাওয়ার পর রোজিয়া যে তুফান তুলল তা আরও ভয়ানক ছিল। দেখেছিস, বলেছিলাম ওকে সামনে আনবি না, আমার ইজ্জত ধুলোয় মিশিয়ে দিলি। এখন খুশি তো তুই? তোর জন্য আমার বাকি মেয়েদের বিয়েতেও প্রভাব পড়বে। লোকে বলবে বড় বোন এত কুৎসিত, তবে না জানি বংশে কি সমস্যা আছে। যা, দূর হ আমার চোখের সামনে থেকে। সকিনা কাঁদতে কাঁদতে নিজের ঘরে গেল আর দরজা বন্ধ করে দিল। সেই রাতে সে আয়নায় নিজের মুখ দেখল। সে নিজের গাল খামচালো, নিজের চোখের দিকে তাকালো আর ফুপিয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, তুমি আমাকে এমন কেন বানালে? আমার ভেতর কি মন নেই? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? লোকে আমাকে মানুষ কেন মনে করে না? সে সারা রাত জায়নামাজে বসে রইল। হে আমার মালিক, হয় আমাকে তুলে নাও, নতুবা আমার ভাগ্য বদলে দাও। আমাকে এই অপমানিত জীবন থেকে মুক্তি দাও। তুমি ছাড়া আমার কেউ নেই। সেই রাতে সকিনা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। তার মনে হলো যেন কেউ বলছে, ধৈর্য ধর ওরে বান্দি, তোর পরীক্ষা কঠিন, কিন্তু পুরস্কারও অনেক বড় হবে। দিন কাটতে থাকল। সাইমা আর নাজিয়ার জন্য ভালো ভালো ঘর থেকে প্রস্তাব আসতে লাগল। রজিয়া খুব খুশি ছিল। সে ঠিক করেছিল যে নিজের মেয়েদের বিয়ে কোনো ধনী পরিবারে দেবে। সাকিনা এখন ঘরের কোনো এক কোণে পড়ে থাকত। এখন আহমদ সাহেবও আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি মানুষের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তিনি ভাবতে শুরু করেছিলেন যে হয়তো সাকিনাকে সারা জীবন এই ঘরেই বুড়ি হতে হবে। এরপর একদিন মহল্লায় এক খবর আগুনের মতো ছড়িয়ে গেল। জানা গেল যে শহরের সবথেকে বড় শেঠ, যার লন্ডনে বিশাল ব্যবসা আছে, তার ছেলে বিয়ের জন্য দেশে ফিরে এসেছে। শেঠের নাম ছিল হাজি সুলেমান, আর তার ছেলের নাম ছিল সমীর। লোকে বলতো যে সমীর এত সুদর্শন আর ধনী যে তার জন্য তো মন্ত্রীর মেয়েও লাইনে দাঁড়িয়ে যাবে। হাজি সুলেমানের পরিবার খুব ধার্মিক আর অভিজাত ছিল। তারা এমন এক মেয়ে খুঁজছিল যে সংসারী এবং দিনদার হবে। রাজিয়া যখন এটি শুনল তখন তার কান খাড়া হয়ে গেল। সে ভাবল, যদি আমার মেয়ে সাইমা বা নাজিয়ার বিয়ে সমীরের সাথে হয়ে যায় তবে তো আমাদের লটারি লেগে যাবে। সে আহমদ সাহেবের পিছু লেগে কোনোভাবে ঘটকের মাধ্যমে নিজের খবর হাজি সুলেমানের ঘরে পাঠিয়ে দিল। তার পূর্ণ বিশ্বাস ছিল তার মেয়েদের সৌন্দর্য দেখে তারা না করতে পারবে না। অবাক করার বিষয় হল, হাজি সুলেমানের পক্ষ থেকে উত্তর এলো যে তারা মেয়ে দেখতে আসছে। রজিয়ার খুশির সীমা রইল না। পুরো বাড়িতে যেন ঈদের আনন্দ শুরু হলো। বাড়িতে চুন কাম করানো হলো, নতুন পর্দা লাগানো হলো। সাইমা আর নাজিয়াকে বিউটি পার্লারে পাঠানো হলো, যাতে তারা আরও বেশি চমকাতে পারে। হরেক রকমের খাবারের তালিকা তৈরি হলো, কিন্তু এই সব প্রস্তুতির বোঝা কার ওপর ছিল? অবশ্যই সাকিনার ওপর। খবরদার, যদি তুই সেদিন মেহমানদের সামনে আসিস, তুই রান্নাঘরে থাকবি আর সেখান থেকেই সব খাবার পাঠাবি। আর শোন, রান্না এমন হওয়া চাই যে মেহমানরা আঙুল চাটতে থাকে। যদি খাবারে কোনো কমতি হয় তবে তোর পিঠের চামড়া তুলে নেব। সাকিনা চুপচাপ মাথা নিচু করে নিল। তার মনেও এক ছোট ইচ্ছে জেগেছিল যে কেউ আমাকেও দেখতে আসত, কিন্তু সে নিজের এই চিন্তা ছেড়ে ফেলল। তার ভাগ্যে তো কেবল চুলার আগুন আর মশলার ঘ্রাণই ছিল। সেই দিনটি এলো। হাজি সুলেমান, তার স্ত্রী আর ছেলে সমীর ৩টে বড় গাড়ির বহর নিয়ে তাদের মহল্লায় পৌঁছল। পুরো মহল্লা তাদের দেখার জন্য ছাদে উঠে গেল। সমীর, যে লন্ডন থেকে পড়ে এসেছিল, সে এক সাধারণ কুর্তা পায়জামা পরেছিল আর মুখে সুন্নতি দাড়ি ছিল। তাকে এত নুরানি লাগছিল যে দেখলেই নজর ফেরানো যেত না। তারা ঘরে ঢুকল। রাজিয়া আর আহমদ সাহেব তাদের রাজকীয় অভ্যর্থনা জানালেন। সাইমা আর নাজিয়াকে পরীর মতো সাজিয়ে বসানো হয়েছিল। সমীরের মা মেয়েদের দেখলেন।
তিনি প্রশংসা করলেন, মাশাআল্লাহ, মেয়েরা তো খুব মিষ্টি। রজিয়া তো খুশিতে আত্মহারা, সে সাইমার গুণকীর্তন শুরু করল। আমার সাইমা তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, ওর মডার্ন দুনিয়ার সব নলেজ আছে, ও আপনার ছেলের সাথে লন্ডনে খুব মানাবে। কিন্তু সামির খামোশ ছিল, তার চোখ অন্য কিছু খুঁজছিল। খাবারের সময় হলো, দস্তরখান বিছানো হলো। যখন খাবার পরিবেশন করা হলো, তখন বিরিয়ানি, কোরমা, কাবাব আর শাহী টুকরার সুগন্ধে পুরো ঘর মৌ মৌ করতে লাগল। সমীর বিরিয়ানির প্রথম লোকমা মুখে দিতেই থমকে গেল। সে তার মায়ের দিকে তাকাল, মায়ের চোখেও এক চমক দেখা গেল। খাবার সত্যি খুব লজিজ ছিল, এমন স্বাদ তারা বড় বড় হোটেলেও পায়নি। সমীর আহমদ সাহেবকে জিজ্ঞেস করল, এই খাবার কে রান্না করেছে? রাজিয়া বলল, জি জি, এটি আমার মেয়ে সাইমা রান্না করেছে, ওর রান্না করার খুব শখ। সামির সাইমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সত্যি কি আপনি রান্না করেছেন? এতে কি কি মশলা দিয়েছেন? সাইমা ঘাবড়ে গেল, সে তো এটিও জানত না যে বিরিয়ানিতে হলুদ দেয় কিনা। সে তোতলাতে লাগল, জি ওই আম্মু মশলা বলে দিয়েছিল, ওই প্যাকেট মশলা। সামির বুঝে গেল যে মিথ্যে বলা হচ্ছে। সে নরম সুরে কিন্তু দৃঢ়ভাবে বলল, দেখুন খালাজান, আমি লন্ডনে থেকেছি, কিন্তু আমার মানুষ চেনার ক্ষমতা আছে। যে হাত এই খাবার বানিয়েছে তাতে শুধু দক্ষতা নয়, বরং অনেক ধৈর্য আর ভালোবাসা আছে। ঘরে নীরবতা ছেয়ে গেল, রাজিয়ার ঘাম ছুটতে লাগল। আহমদ সাহেব সাহস করে সত্যিই বলে দিলেন, বেটা, আপনি ঠিকই বলছেন, এই খাবার আমার বড় মেয়ে সাকিনা রান্না করেছে। সামির বলল, আমি তার সাথে দেখা করতে চাই। রাজিয়া ছটপট করে বলল, না না বেটা, ও মেহমানদের সামনে আসে না, লাজুক, আর তাছাড়া ও আপনার যোগ্য নয়, ওর রং। সামির হাত তুলে রাজিয়াকে থামিয়ে দিল। আহমদ সাহেব ভেতরে গেলেন। সাকিনা রান্নাঘরে ঘামে ভেজা ময়লা কাপড়ে মুখে কয়লার কালি মেখে বাসন গুছিয়ে রাখছিল। বাবা বললেন, বেটি চল, তোকে বাইরে ডাকছে। সাকিনা ঘাবড়ে গেল, আব্বু, আমি কিভাবে যাব? আমার কাপড়, আমার চেহারা। বাবা বললেন, চল মা। সাকিনা কাঁপতে কাঁপতে বাইরে এলো। সে মাথা নিচু করেছিল, তার গায়ের রং ছিল কুচকুচে কালো, আর সাদা সুতি কাপড়ে সে সাইমা আর নাজিয়ার সামনে একদম নিষ্প্রভ লাগছিল। রাজিয়া মুখ থিরিয়ে নিল। সে ভাবল, এখন তো বিয়েটা হাতছাড়া হয়ে গেল। সামিরের মা সাকিনাকে গভীর মনোযোগ দিয়ে দেখলেন। তারপর তিনি সাকিনাকে বললেন, বেটি, মাথা তোলো। সাকিনা ভয়ে ভয়ে নজর তুলল। তার বড় বড় কালো চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল, এক পবিত্রতা ছিল, যা হয়তো সাইমা আর নাজিয়ার মেকআপের নিচে চাপা পড়া চেহারায় ছিল না। সামির সাকিনাকে দেখল। সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল যে সামির এখন কি বলবে। হয়তো সে উপহাস করবে, হয়তো সে উঠে চলে যাবে। রাজিয়া তো প্রস্তুত ছিল যে এখন অপমান শুরু হবে। কিন্তু তখনই সামির যা বলল তা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে নাড়িয়ে দিল। সামির তার মাকে বলল, আম্মাজান, আমি আমার জীবনসঙ্গিনী পেয়ে গিয়েছি, আমি এই মেয়েকেই নিকাহ করব। এক মুহূর্তের জন্য মনে হল সময় থেমে গিয়েছে। রাজিয়ার মনে হল সে ভুল শুনেছে। কি, এই কালি কলুটিকে? সামির বেটা, তুমি কি হোশে আছো? এটি কয়লা, কয়লা। তুমি লন্ডন থেকে এসেছ, তোমার তো কোনো মডেলের মতো বউ চাই। সামির বলল, খালাজান, আপনি যাকে কয়লা বলছেন, আমি তাতে হিরে দেখতে পাচ্ছি। লন্ডনে আমি অনেক ফর্সা চামড়া দেখেছি, অনেক মেকআপ করা চেহারা, কিন্তু আমি এমন এক স্ত্রীর খোঁজেছিলাম যার চেহারায় নয়, বরং রুহতে, অর্থাৎ আত্মায় নূর থাকবে। যখন আমি ভেতরে আসছিলাম তখন দেখেছিলাম এক ঘরে কোনো মেয়ে কোরআন তিলাওয়াত করছিল। তার কণ্ঠের যে দরদ ছিল তা আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। এরপর আমি এই খাবার খেলাম যাতে ত্যাগের স্বাদ ছিল। আর এখন যখন আমি ওর চোখের দিকে তাকালাম তখন আমি সেই লজ্জা আর হায়া দেখতে পেলাম যা আজকাল খুব কম পাওয়া যায়। রূপ তো সময়ের সাথে সাথে ফুরিয়ে যায় খালাজান, কিন্তু চরিত্র সব সময় টিকে থাকে। আমার শো পিস চাই না, আমার একজন সাথী চাই যে আমার ঘরকে জান্নাত বানাতে পারবে। আর সে হল ও। শকিনা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কেউ কি সত্যিই তার প্রশংসা করছে? কেউ কি তার কালো রঙের আড়ালে তার আত্মাকে দেখতে পাচ্ছে? তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। আহমদ সাহেবের চোখেও খুশির অশ্রু ছিল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রোজিয়া আর তার মেয়েরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। সাইমা তো রাগে পা দাপাতে লাগল। এটি কিভাবে হতে পারে? ও আমাকে রিজেক্ট করে এই কালীকে পছন্দ করল। কিন্তু সমীরের ভয়সালা অটল ছিল। হাজি সুলেমানও ছেলের ভয়সালায় সম্মতি দিলেন। কথা পাকা হয়ে গেল। নিকাহের তারিখ ঠিক হল। রোজিয়া এখনও হার মানেনি।
সে অনেকবার চেষ্টা করল সমীরের কান ভারী করতে। সে প্রতিবেশীদের দিয়ে বলালো যে সকিনা অলক্ষী, সে অসুস্থ থাকে। কিন্তু সমীর কারও কথা শুনল না। সে বুঝে গিয়েছিল যে এসব হিংসুকদের চাল। নিকাহের দিন এলো। সকিনাকে কোণে সাজানো হল। আজও রোজিয়া তাকে বিশেষ কোনো গয়না দেয়নি, কিন্তু হাজি সুলেমানের বাড়ি থেকে যে জোড়া আর গয়না এলো তা কোনো রানীর জন্য তৈরি মনে হচ্ছিল। সকিনা যখন লাল জোড়া আর হীরের হার পরল, তখন তার শ্যামলা রঙও জ্বলে উঠল। শহরের সব থেকে জমকালো বারাত এলো, যা দেখে গতকাল পর্যন্ত অপবাদ দেওয়া মহিলারাও অবাক হয়ে গেল। রোজিয়া আর তার মেয়েরা ঈর্ষায় জ্বলছিল, কারণ যে সকিনাকে তারা রান্নাঘরে লুকিয়ে রাখত, আজ সে রানী হয়ে বিদায় নিচ্ছিল। নিকাহের পর সমীর সকিনাকে কথা দিল যে সে তাকে দুনিয়ার সব সম্মান দেবে। নিজের প্রাসাদের মতো বাড়িতে সমীর সকিনাকে বিশ্বাস করাল যে সে তার জীবনের প্রশান্তি। এই একটি ভালোবাসার মুহূর্ত সকিনার বছরের পর বছরের ক্ষত সারিয়ে দিল। সময় বদলাল এবং সকিনা এক আত্মবিশ্বাসে ভরপুর রানীতে পরিণত হল, যে সমীরের ব্যবসায় সাহায্য করত। অন্যদিকে রোজিয়ার পরিবারের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। 2 মেয়ের বিয়ে ভেঙে গেল, আর আহমদ সাহেবের অপারেশনের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হল। নিরুপায় হয়ে রোজিয়া সাহায্য চাইতে সমীরের অফিসে পৌঁছল। সেখানে সকিনা নিজের পুরনো তিক্ততা ভুলে তাকে জড়িয়ে ধরল। সকিনা কেবল কার বাবার সুচিকিৎসা করাল না, বরং নিজের সৎ বোনদেরও পুনরায় সংসার করার ব্যবস্থা করে দিল। সে নিজের ভালো ব্যবহার দিয়ে প্রমাণ করে দিল যে গায়ের রঙের থেকে মনের সৌন্দর্য অনেক বেশি দামি। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়, আর যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের কখনো হারের মুখ দেখতে হয় না।